জামাতের ব্যাপারে যে ৮৬-তে দেখেছি, ৯৬-তেও দেখেছি, এই বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বর্তমানে নতুন যেই জেনজি, এদেরকে আসলে রাজনীতিতে আসতে হলে আমিত্বটার থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে বাঁচার একটা টেন্ডেন্সি থাকতে হবে। চমৎকার কথা বলছে। আর এই আপিলটা আসলে আমারও, তো জামাত ইসলামী যেহেতু সেই জায়গায় পৌঁছে গেছে, সবাইকে অ্যাকোমোডেশন করে আমার সামনে আগাবে, এটা আমি প্রত্যাশা করি। আমি অমুক দেশের পক্ষের দালাল, অমুক দেশের পক্ষের দালাল, নো, আই এম বাংলাদেশি, আই উইল অলওয়েজ লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ। এখনো ফেসিজম বিদায় হয় নাই, প্রতিনিয়ত নতুন নতুন ফেসিজম তৈরি হচ্ছে। আমি একটা জিনিস শিখেছি, রাজনীতিতে মুরব্বীদের সঙ্গে কোনো সময় বেয়াদবি করা যায় না। আমরা বিএনপির পক্ষ থেকে এতটুকু বলতে পারি, আমরা কোনো দলকে ব্যান করার পক্ষপাতী না, তবে জনগণ যদি ছেড়ে দেয় কোনো দলকে, সে জাসদ হয়ে যাবে। কি আওয়ামী লীগ যখন ছিল তখন বলেছে যে হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন হওয়া যাবে না, এখন কিন্তু আবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। আওয়ামী লীগের হিসাবটা একটু অন্যরকম আর কি, যখন ওরা পিওর পলিটিশিয়ান, ওদের যখন যেটা প্রয়োজন, যে পাতে পড়বে সেই পাতের আকার ধারণ করে নিয়ে তারা রাজনীতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আপনারা জানতে চান, বুঝতে চান, সেই বিষয়গুলো আমরা অতিথিদের কাছ থেকে জেনে এবং বুঝে নিতে চেষ্টা করি। আলোচনার বিষয়বস্তু আজকে ন্যায় বিচার ও ন্যায্য হিস্যা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, ডান পাশে রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, অ্যাডভোকেট সাইফুর রহমান, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামিক লয়ার্স কাউন্সিল ও ডিএজি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে বাঁ পাশে রয়েছেন আপনাদের আরও একজন পরিচিত মুখ, ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এবং একই সাথে তিনিও ডিএজি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই শুরু করতে চাই অ্যাডভোকেট সাইফুর রহমান, আপনাকে দিয়ে। আপনি শিরোনাম দেখেছিলেন ন্যায় বিচার এবং ন্যায্য হিস্যা। আমরা ন্যায় বিচারের জায়গাটি একটু আসতে চাই। ন্যায় বিচার নিশ্চিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হয়নি বিধায়ী এই যে বৈষম্যের সৃষ্টি হয়েছে, এবং সেই বৈষম্য দূর করতে হাজারো প্রাণ শহীদ হয়েছেন। সেই ন্যায় বিচার কতটুকু নিশ্চিত হয়েছে কিংবা কতটুকু নিশ্চিতের পথে আপনারা বলবেন নিশ্চয়ই। কিন্তু আজকে আমরা দেখলাম এই অভ্যুত্থানের 6 মাস পরে এসে সেই একটি বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে আপনারা আপনাদের বাংলাদেশ জামাত ইসলামীর এক সময় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কারাগারে আছেন, তার মুক্তি আজকে দাবি করে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন। সেখানে জামাতের আমির বলেছেন, আমরা ভদ্র কিন্তু বোকা নই, আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। প্রশ্ন হচ্ছে, এতদিন আপনারা ধৈর্য কেন ধরেছিলেন, আর কেন মনে হয়েছে যে আর ধৈর্য ধরা যাবে না? ধন্যবাদ আপনাকে, এই চমৎকার বিষয়ের উপস্থাপনা করেছেন আপনি। ন্যায় বিচার ও ন্যায্য হিস্যা, যেটা এদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, কখনো পরিপূর্ণভাবে কেউ কেউ পেয়েছে ন্যায় বিচার, কেউ কেউ পায়নি। বিচারের সাধারণত দুটি অংশই থাকে। যারা রায় পক্ষে যায় তারা সাধারণত বলে থাকে যে ন্যায় বিচার হয়েছে, আর রায় যখন কারো বিরুদ্ধে যায় তখন আমরা বলে থাকি যে এখানে ন্যায়ভ্রষ্ট রায় হয়েছে, রায় যথার্থভাবে হয়নি। তবে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে আমাদের বিচার ব্যবস্থাটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাতে ন্যায় বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং ন্যায় বিচার যদি নিশ্চিত করতে হয়, সাধারণত এই ন্যায় বিচারের সাথে যারা জড়িত তাদের যেরকম ভূমিকা আছে বিচারক, এখানে উভয় পক্ষের আইন এবং আইনজীবীদেরও ভূমিকা রয়েছে, এবং ক্লায়েন্ট আমরা যাদেরকে বলে থাকি, যাদের পক্ষে আমরা বিচার প্রত্যাশা করি, তাদেরও ভূমিকা রয়েছে। এখানে এই ত্রিপক্ষীয় অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রবলেমটা হলো এই, যখন আইনটাকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হয় না, তখনই কিন্তু ন্যায় বিচারটা ব্যাহত হয়। আর এটাই আমরা দেখেছি। আজকে হয়তো আপনি যে প্রশ্নটা এখানে এনেছেন সেটা হলো এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিষয়টা। এখন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিষয় নয়, শুধু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটাকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে যে ট্রাইব্যুনালটাকে আন্তর্জাতিকভাবে বলা হয়েছিল যে এটা প্রপার এবং যথার্থ ন্যায় বিচার করতে পারার মতো ট্রাইব্যুনাল না, সেখানে বিচারপতি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদেরকেও একটা গাইডলাইন, একটা নির্দেশনা দিয়েই কিন্তু সেখানে বসানো হয়েছিল, এবং তাদেরকে বিচার করার জন্য যে আইনটা দেওয়া হয়েছিল সেটা আপনি জানেন
1973 সালে 1973 যে অ্যাক্টটা ছিল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট, ওই ট্রাইব্যুনাল আইনটাতেই মূলত তৈরি করা হয়েছিল যারা যুদ্ধ অপরাধী পাকিস্তানি সৈন্য তাদের বিচারের জন্য। কিন্তু ভেরি ইন্টারেস্টিং বিষয় হলো টোটাল জাতিকে একটু ফাঁকি দেওয়ার মতো সরকার এই বিচার কার্যক্রম শুরু করার আগেই, দিদান আওয়ামী লীগ সরকারের কথা বলছি, তখন তারা পরিকল্পিতভাবে আইনটাকে সংশোধন করেছে। সংশোধনটা করলে কিভাবে, যদি 1973 অ্যাক্ট বহাল থাকে এবং সে আইনে যদি বিচার হয়, তাহলে আজকে যে সালাউদ্দিন কাদের সাহেবের ফাঁসি হলো, নিজামী সাহেবের ফাঁসি হলো, এদের কাউকে কিন্তু ওই আইনে তারা আনতে পারেন না। তখন তারা কি করলেন, তারা আইনটা সংশোধন করে ও আইনে কতগুলা 2টা শব্দ যোগ করে দিয়েছেন। কাদের কাদের বিচার করা হবে, আগে বলা হচ্ছে যারা ওয়ার ক্রাইমার পাকিস্তানি সৈন্য তাদের, সেটার সাথে যোগ করে দেওয়া হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে এবং যে কোনো ব্যক্তি গ্রুপকেও এই বিচারের আওতায় আনা যাবে। এইটা সংশোধন করেই তারা এখন ইনভেস্টিগেশন স্টার্ট করি যে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই মামলায় তারা নিয়ে আনলেন, এনে তাদের বিচার প্রক্রিয়াটা তারা শুরু করলেন। তাহলে ওই বিচার মাধ্যমে যে ট্রায়ালটা হলো, আমরা ট্রায়ালের এই প্রক্রিয়ায়ও আমরা জড়িত ছিলাম এবং বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা কথা বলেছি, কোর্টেও বলেছি। সেখানে বলে দেওয়া হলো যে আইনটা এমনভাবে করা হলো সেখানে আপনার এভিডেন্স কার্যকর নাই, সেখানে আপনার ফান্ডামেন্টাল রাইট কার্যকর নাই। আমি একটু থামাই, সেটি হচ্ছে যে গোটা প্রক্রিয়া নিয়ে এর বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। আমরা যে বিষয়টি জানতে চেয়েছি এবং ইতিমধ্যেই কিন্তু সেই আইসিটি যেটা করা হয়েছিল সেটিকে যে সাজানো কিংবা ট্রায়াল সেটি বলেছেন বিভিন্ন সময়। আমরা জানতে চাচ্ছি যে সেই বিষয়টি নিষ্পত্তি যাতে হয়, এই বৈষম্যের শিকার যাতে না হয়, সেই বৈষম্যহীন একটা সরকার তো 6 মাস আসলো, কিংবা বিচার ব্যবস্থা সেই বৈষম্যহীন বা নিয়ন্ত্রণহীন থাকার কথা 6 মাসেও এটিএম আজিজুল ইসলাম মুক্তি পেল না কেন? আমি সেই পয়েন্টে আসছিলাম। তো ওই জন্য ওরা যে রায়টা দিয়েছিলেন আসলে সেইটাই কিন্তু প্রধান আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক সাথে সাথে বলেছিলেন যে এটা ছিল ন্যায়ভ্রষ্ট রায়। তারপরও জামায়াতের যে ডিসিশন ছিল তারা অ্যাকর্ডিং টু ল সর্বোচ্চ সবকিছু কোর্টের কাছে তারা সেটা প্লেস করবেন এবং সর্বোচ্চভাবে ন্যায় বিচার তারা প্রত্যাশা করেছিলেন, তারা আশা করেছিলেন যে অন্তত বিচারকরা নিরপেক্ষ হবেন। ফাইনালি যখন এসকে সিনহা সাহেব তার বক্তব্য দেওয়ার পরে এই বিষয়ে আর কারো সন্দেহ নাই যে তাকে নির্দেশ যেভাবে দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে এদের ফাঁসির আদেশগুলো দেওয়ার জন্য। তো যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং বর্তমান এফিলিয়েট ডিভিশনে পেন্ডিং এই মামলায় সাধারণত এদেশের মানুষ এবং বিশেষ করে জামায়াতের কর্মীরা এবং যারা তাদেরকে ভালোবাসে তারা প্রত্যাশা করছিল যে এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, যেহেতু এই ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনে তাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে, তাদের ত্যাগ রয়েছে, তাদের কর্মীরা জীবন দিয়ে অবস্থার পরিবর্তন করেছে, সুতরাং এটা বিচার পর্যন্ত অপেক্ষা না করে এই সরকার যারা ক্ষমতায় আসে দায়িত্বটা নিয়েছেন তারা হয়তোবা এগুলো বিবেচনা এনে তার মুক্তির ব্যবস্থা করবেন। মানে এটা কি সরকারের নির্বাহী আদেশ করতে পারতেন, যেহেতু এমন একটা ঘটনা এই যে সবার পরিষ্কার যে এই বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েই যে মানুষের উপরে জুলুম চালানো হয়েছিল তার প্রতিক্রিয়া হিসেবে তো 5ই আগস্টের রেভলিউশন হয়েছে। আর এই রেভলিউশনে যারা ভূমিকা রেখেছে তারা রেভলিউশন করলো, জীবন দিল, আর তার নেতা এখনো জেলখানায় রইল। রইল কেন? এই বিষয়টার মূলত ক্ষোভের হয়তো বহিঃপ্রকাশ, পরিকল্পিতভাবে হোক যেভাবে হোক আস্তে আস্তে হয়তো বা আজকে সেটা বিস্ফোরণ আকারে এসে গেছে। আমি আপনার কাছে আবার আসবো, এই প্রসঙ্গে যদি কথা থাকে নিশ্চয়ই শুনবো। সেখানে হয়তো আমার জানার থাকবে, দর্শকের আগ্রহ থাকবে যে আপনারা 6 মাস হয়ে গেল জোরে সোরে এই তার মুক্তি চাইলেন না, হঠাৎ করে এসে বিক্ষোভই কেন করলেন এবং এতদিনই বা এটা নিয়ে সরব হলেন না কেন? প্রশ্ন নিশ্চয়ই থাকবে। আমি একটু ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির আপনার কাছে আসি। ন্যায় বিচারের জায়গায় একই সাথে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাজার জায়গায় অনেকেই পৃথিবী থেকে চলে গেছেন, ফাঁসি হয়েছে, সেটি আপনি যদি কোনো এখানে পয়েন্ট বলতে চান আপনি বলবেন নিশ্চয়ই। একটু সাথে অ্যাড করি, আজকে চিফ প্রসিকিউটর তার পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা সহ কয়েকজনের তদন্ত প্রায় শেষ। জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের যারা জড়িত ছিলেন তাদের অনেকেরই তদন্ত শেষ হয়ে গেছে। 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সেখানের প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এবং সেখানে বলা হয়েছে যে এই নতুন করে এই তদন্তে যোগ করা হবে জাতিসংঘের দেয়া প্রতিবেদন। দুটো মিলে আপনার কমেন্ট শুনতে চাচ্ছি যে একদিক থেকে ওই যারা যে বিচারালয় আছে সেখান থেকে সাইফুর রহমান বলছে যে এখন পর্যন্ত তারা এই যে ন্যায় বিচারের জায়গাটা এতদিন প্রায় 13 বছর একজনের জেলে আছেন, তারা সেটাকে বলছেন যে সেই বিচারটি সঠিক হয়নি। সে জেলে যে রায়ে আছে বা যে বিচারালয়ের রায়ে আছে সেই বিচারালয় দিয়েই শেখ হাসিনার আবার বিচার করা হবে। কতটুকু সেই বিচার সঠিকভাবে বা ন্যায় বিচার হবে? ধন্যবাদ আপনাকে, একই সাথে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আপনি ন্যায় বিচারের কথার প্রসঙ্গে যদি বলি, এটার জলজ্জান্ত একটাই উপমা আছে, জি, এটা হচ্ছে আমাদের সুরেন্দ্র সিনহা বাবু। বিচারালয়ের কি অবস্থা ছিল এটা জলজ্জান্ত একমাত্র প্রমাণ যে ওনাকে চর লাথি খেয়ে এই দেশ ত্যাগ করতে হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে উনি নাকি দুর্নীতিগ্রস্ত ছিলেন বা আরও বিভিন্ন ধরনের অ্যালিগেশন এনেছেন, কিন্তু সরকারই তার বিরুদ্ধে অ্যালিগেশনসকে নিয়ে আনা সত্ত্বেও উনি কীভাবে জানি দেশটা পার করে চলে গেলেন। তারপরে উনি যে দুর্নীতিগ্রস্ত, সরকার যেই দায়টা দিলেন ওনার উপরে, এই বিচার করার জন্য ওনাকে আর আনার বন্দোবস্ত করলেন না, চেষ্টাও করলেন না, এয়ারপোর্টেও আটকালেন না, কিছুই করলেন না। সো আমরা যেহেতু পেশায় আইনজীবী, আদালত নিয়ে আমাদের কথা বলাটা একটু রয়েস হয়ে কথা বলতে হয়, উনি কিছু বলতে চাইলেও বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এটা আমাদের পেশার ব্যাপার। কিন্তু হ্যাঁ, সচক্ষে যা দেখেছি এতে বুঝাই গেছে, সারা দেশের জনগণ বুঝেছে যে আসলে বিচার বিভাগের কি অবস্থা ছিল। সেখান থেকে অবশ্যই এখন উন্নত হয়েছে এবং বর্তমানে আমাদের যিনি চিফ জাস্টিস আছেন ইজ এ ভেরি কোয়ালিফাইড পারসন এবং ওনার নেতৃত্বে ধীর গতিতে হলেও বিচারালয় তার সঠিক জায়গায় আসছে এবং বিশ্বাস করি অতি শীঘ্রই আসবে। ট্রাইব্যুনালের কথা যেটা বললেন যে যুদ্ধ অপরাধীদের বিচার, বিশ্বাস করেন বাংলাদেশি নাগরিক হিসেবে ৭১-এর যুদ্ধকে যদি ধারণ করি, স্বাধীনতার যুদ্ধকে যদি ধারণ করি, যারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, থেকে গেছে, যাদের বিচার হয়েছে তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে ওনারাই যুদ্ধ অপরাধী এবং ওনাদের বিচার হয়েছে, সেটা আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে সুষ্ঠু বিচার হয়নি বা যেই প্রসেসে হওয়ার কথা সেই প্রসেসটা পালন করা হয়নি। এখানে অনেক বায়াসনেস ছিল, পলিটিক্যাল অ্যাঙ্গেলস ছিল, ওগুলার বাদেও এখানেও আরেকটা জলজ্জান্ত প্রমাণ হচ্ছে যে সাইদি সাহেবের যেই সাক্ষী দিতে এসেছিলেন সুখরঞ্জন বালি, উনি সাক্ষী দিতে এসে সম্ভবত বিপক্ষে দিতে চাচ্ছিলেন না, সুখরঞ্জন বালি নাই হয়ে গেল। কিন্তু সুখরঞ্জন বালিকে আর খোঁজার কোনো চেষ্টা করা হলো না। তো এখন প্রসিকিউশনের একজন সাক্ষী আদালতে আসছে সাক্ষী দিতে, সে যাই সাক্ষী দেখ, প্রসিকিউশনের পক্ষে সাক্ষী না দিলে তাকে বৈরী সাক্ষী ডিক্লেয়ার করা হবে, তারপরে তাকে ক্রস এক্সামিনেশন করা হবে। কিন্তু সরকারি একজন সাক্ষী গায়েব হয়ে গেল, তার লাপাত্তা হয়ে গেল, সরকারের কোনো ইয়ে ছিল না। সো এই ধরনের উদাহরণ, এই ধরনের কাণ্ড দেখলে তখন না মনে প্রশ্ন জাগে যে আসলে বিচারটা কতটুকু সঠিক হয়েছে। তাছাড়া দেশের বাহির থেকে রায় লিখে আনারও সেটিও আমরা দেখেছি। সেগুলা বলা আছে অ্যাজাম্পশন, স্পেকুলেশন, প্রিজাম্পশন, শুনেছি, পত্রিকাও বলেছে যে তারা শুনেছে, সোর্স ডিক্লেয়ার করতে পারেনি, সেই জায়গাটায় আমি যাব না। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে আমাদের বিএনপির নেতা তারেক রহমানেরকে যিনি খালাস দিয়েছেন, ওই জাজ তো আর দেশে থাকতে পারেননি। তো এই সব কিছু মিলিয়ে যখন দেখি তখন বিচার ব্যবস্থার জায়গাটা যে নড়বড় ছিল, কুক্ষিগত ছিল, এবং এটাই প্রমাণ করে, এটাই দেখায় যে তো যখন কুক্ষিগত থাকে আপনি যত যাই করেন
আপনি এটা মনে হয় না যে আপনি ন্যায় বিচার দিতে পারবেন বা সুবিচার দিতে পারবেন। এবং এইটারই কিউমুলেটিভ এফেক্ট শুধু বিচারের ব্যাপারে না, আপনার এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, লেজিসলেটিভ বলেন, পলিটিক্যাল স্পেসের কথা বলেন, দমন নিপীড়ন নিষ্পেষণের কথা বলেন, সব কিছু মিলিয়ে যে এই যে 5ই আগস্ট, এটা একটা কিউমুলেটিভ এফেক্ট, একটা আউটবার্স্ট হয়েছে, এর বাইরে আর কিছু না। ব্যারিস্টার এজাজ, আমি শেখ হাসিনার বিচারের বিষয়টি একটু পরের চ্যাপ্টারে আসি, এটি একটু শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 5 আগস্টের পরে রাজনৈতিক অনেক নেতা কিংবা কর্মী কিন্তু মুক্তি পেয়েছে, তার মধ্যে ফাঁসির দণ্ডাদেশ পাওয়াও অনেকে মুক্তি পেয়েছে, তারা হয়তো জামিনে পেয়েছে। তো সেক্ষেত্রে বিএনপির বলা যায় যে তাদেরকে আপনারা যারা বিএনপি পন্থী আইনজীবী রয়েছেন কিংবা বিএনপি প্রেমিক, তারা কিন্তু বের করে আনতে পেরেছেন। জামাতের মতো সংগঠন সুসংগঠিত নিশ্চয়ই তারা তাদের সাবেক সেক্রেটারি জেনারেলকে জামিন করাতে পারলেন না। তারা দাবি করছেন যে এই আন্দোলন তাদের রক্তস্নাত আন্দোলন, নিশ্চয়ই তারাও অংশীদারিত্ব আছেন। তো সেখানে কি আপনি জামাতের আইনজীবীদের কিংবা সাংগঠনিক কোনো দুর্বলতা দেখেন, মনে করেন এই জায়গাটায়? দেখেন, বর্তমানে কিন্তু ফ্যাসিস্টের আমল নেই যে খালেদা জিয়ার, ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছে 5 বছর, আপিলের ডিভিশনে গিয়েছেন, পরে বোধহয় 7 বছর না 10 বছর করে দিয়েছে, বাড়িয়ে দিচ্ছে উল্টা। হ্যাঁ, এটা বিরল। এখন যে যাদের জামিন হচ্ছে বা যাদের জামিন দিচ্ছে, আমরা কোর্টের অভিজ্ঞতার থেকে বলতে পারি যে প্রপার প্রেজেন্টেশন যদি হয়, প্রপার এভিডেন্স যদি থাকে, এখানে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলে কাউকে কোনো জামিন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কিছু বিষয় দেখা হচ্ছে, যেরকম 5ই আগস্টের আগে পরের হিসাব এবং আপনার অতীতের, যেখানে আমরা জানি যে মিথ্যা মামলার যে পাহাড় গড়ে উঠেছিল, এই ধরনের কিছু ক্যালকুলেশন থাকলে জজ সাহেবরা হয়তো বা কনসিডার করে জামিনটা দিচ্ছে। এখন উনি সাইফুর ভাই যার কথা বলছেন, ওনার ব্যাপারটা কি হলো বা কেন হলো, এটার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে বলে আমার মনে হয় না। তবে জামিন যদি না হয়, প্রসেসে আবার চেম্বার জাজ আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, ওনারা যেতে পারবেন, বের করে নিয়ে আসবেন। তবে আপাতত দৃষ্টিতে 17 বছরের ভুল বা 17 বছরের যেই অরাজকতা, এটা তো আপনি 7 মাসে শেষ করতে পারবেন না, একটু ধৈর্য ধরতেই হবে। তবে বর্তমানে যে অবস্থায় চলছে, আমি এই অবস্থানে আমি বিচারালয়ের দিকে আমি এখন আর আঙ্গুল তুলে কোনো কথা বলতে নারাজ। তার কারণটা হচ্ছে, আমরা বিচারালয়ের অঙ্গনের মানুষ হিসাবে আমরাই সাক্ষী যে বিচারালয় ঠিক পথে এগুচ্ছে এবং আশা করি ঠিক পথেই এগুবে। ব্যারিস্টার এজাজ, সে বিচারালয়কেও আপনি যেভাবে প্রশ্নের মুখে ফেলতে চাচ্ছেন না, এক সময়ের আপনাদের দীর্ঘদিনের সঙ্গী জামাতকেও আপনি প্রশ্নের মুখে ফেলতে চাননি, একটু ঘুরিয়েই তাদেরকে দিয়েছেন, দোষারোপ করতে চাননি। অ্যাডভোকেট সাইফুর রহমান, যে প্রশ্নটি রেখেছিলাম আগে, আপনারা এতদিন বিশাল বিশাল সমাবেশ করছেন, র্যালি করছেন, আপনাদের নেতাকে ভিতরে রেখে, বিএনপির নেতারা আব্দুল সালাম পিন্টু কিংবা বাবর সাহেবরা বের হয়ে গেল, আপনাদের নেতাকে আপনারা বের করতে পারলেন না, টুটা শব্দও করলেন না। হঠাৎ করে দেশব্যাপী বিক্ষোভ, 2 দিন পরে তার হয়তো কোর্টে একটা এই প্রক্রিয়া রয়েছে। এই সময়ে দেখেন, কিছু বিষয় আছে আদালতের সিদ্ধান্ত, আর কিছু আছে রাজনৈতিক সিদ্ধান্ত। তো জামাত যেটা আমি যেটা মনে করি, এটা জামাতের প্রেসিডেন্ট সেক্রেটারি লেভেলের লোকেরাই হয়তো ভালো বলতে পারবেন। আমি লিগ্যাল পজিশন থেকে যেটা বলবো, সেটা হলো নীতিগতভাবেই জামাত ইসলামী একটু যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখায় যখন তার আলটিমেট দেওয়ালে ফিট থেকে যায়, তখনই। অতীতের ইতিহাসও আমরা দেখেছি, এর আগে মুভমেন্টগুলোতেও দেখেছি যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল আলী হাসান মাহমুদ মুজাহিদ সাহেব, ওনার জীবদ্দশায় আমরা অনেক বিষয় ওনাকে প্রশ্ন করতাম, দেখতাম। তো আসলে সহজে ওনাদের কাছ থেকে একটা রিয়েকশান আসে না। যখন রিয়েকশানটা আসে, কিন্তু এটা মারাত্মকভাবে আসে, এটা আলটিমেট কনসিকুয়েন্স কিন্তু বড় ধরনের কিছু মিন করে। এই জন্য এটা 2টি সিদ্ধান্ত। প্রথমত হলো আদালতের বিষয়, এপিলেট ডিভিশনে জনাব আজহারুল ইসলাম সাহেবের মামলাটা পেন্ডিং আছে। যেহেতু এটা একটা চূড়ান্ত পর্যায়ে শুনানির জন্য নির্ধারণ হয়েছে, আইনজীবী নির্ধারণ হয়ে গেছে, তো এটা এমনও হতে পারে
তো চূড়ান্তভাবে এটা নিষ্পত্তি হয়ে একসাথে উনি বের হয়ে যেতে পারেন, খালাস পেয়ে যেতে পারেন। আরেকটা হলো সরকার রাজনৈতিকভাবে যেটা কখন শুনানি হবে শেষ হবে না, কর্মীদের একটা ধৈর্যের ব্যাপার আছে, দেশকে স্থিতিশীলতা করার ব্যাপার আছে। ওই যে রাজনৈতিক সিদ্ধান্ত যেটা গভর্নমেন্ট থেকে আসার কথা ছিল সেটা হয়তো জামাত কর্মীরা সেভাবে না পাওয়ার কারণে হয়তো রাস্তায় এসেছে। আমার মনে হচ্ছে না যে আদালতের বিষয়ে তাদের এখানে কোনো ধরনের ইয়ে আছে। আপনাদের নিবন্ধন পুনর্বহাল করার সে বিষয়টি এখনো ঝুলে আছে। নিবন্ধনের যে জায়গাটায় আপনাদের সাথে মানে জামাতের সাথে বিভিন্ন বক্তব্যে নির্বাচন ইস্যুতে আমরা কিছুটা পার্থক্য দেখছি, বিএনপির বা অন্যান্য থাকতেই পারে, একই রকম পার্থক্য বক্তব্য হবে তা তো না। তো নিবন্ধনটাও এতদিনে আপনারা ফিরে পেলেন না, রাস্তায় যেতে হলো, এবং সেখানে বলা হয়েছে যে আপনারা বৈষম্যের শিকার। কখন বুঝলেন এত মানে 6 মাস পরে যে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই নিবন্ধন ইস্যুতে কিন্তু ডেভেলপ করেছে, নিবন্ধন ইস্যুতেই কিন্তু আমি আগেও কাজ করেছি আওয়ামী লীগ সরকারের আমলে। তখন আমি এটা একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করেছি, জামাত ইসলামীর নিবন্ধন বাতিল কিন্তু অনেক আগে হয়েছে। তখন কিন্তু তাদের পলিটিক্যাল রাইট নিয়েও তারা একসাথে ওই দুইটার সাথে অ্যামালগেট করে ফেলছিল। তখন তাদেরকে মিছিল মিটিং ইত্যাদি করতে দেওয়া হয় না। তত 5ই জুলাই 2023-এ আপনি ডিএমপি থেকে যে একটা ফার্মেশনের একটা বিষয় ঘটনাকে কেন্দ্র করে আমি কিন্তু তখন এটা এস্টাবলিশ করছি যে ফান্ডামেন্টাল রাইট এক জিনিস আর নিবন্ধিত দলের হিসেবে রাইটটা হলো আরেক জিনিস। তো এই দুইটা এস্টাবলিশড আমরা তখনই করতে পেরেছি। এরপরে বর্তমান সরকারের পরিবর্তন হওয়ার পরে ওই সময় জামাতের নিবন্ধন তো বাতিল হয়েছে এবং মামলাটাও কিন্তু এই অ্যাপিলেট ডিভিশনে এখন ডিসমিস পর ডিফল্ট করে পুরা মামলাটাই শেষ করে দেওয়া হয়েছিল। তো সেটার বিরুদ্ধে কিন্তু এটাকে রেস্টোরেশন দেওয়া হয়েছে। তো এই আদালত কিন্তু সেটা রেস্টোর করি সে পূর্ব অবস্থা কিন্তু নিয়ে গিয়েছে। তো নিবন্ধনের ক্ষেত্রে এটা কিন্তু ডেভেলপ আছে। আমাদের দর্শকরা সাধারণ দর্শক, তো আপনাদের আইনের পরিভাষা অনেক সময় বুঝবে না। আমাদেরকে একটু এইটি বলেন যে নিবন্ধন পুনর্বহাল আপনারা কতদিনের মধ্যে প্রত্যাশা করছেন, এখন কতটুকু বেজে আছে আসলে আইনত? আমি যেটা বলছি সেটা হলো নিবন্ধনটা তো এটাও কিন্তু সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা তখনও বলে আসছিলাম নিবন্ধন একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু কোথাও স্টপ হয় না। তার কোনো যদি ক্লজ ভাইলেশন হয় সেটাকে আবার ডেভেলপ করার সুযোগ থাকে। এই কন্টিনিউয়াস প্রসেসে জামাত ইসলামীকে সে কাজটা করতে দেওয়া হয়নি, না দিয়ে কিন্তু একটা জায়গায় স্টপ করে দিয়ে তা এটাকে কোর্টে আনা হলো এবং কোর্টে সেভাবে রায় দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা রায় পর্যালোচনা করে দেখেছি এবং আদালতও আমরা বলেছিলাম যে এটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেই প্রসেসটিই মোটামুটি নিবন্ধনের পক্ষে জামাতের আইনজীবীরা কোর্টে প্লেস করছে। যদি সরকার এই ক্ষেত্রে এখন যেহেতু এখানে রায় রয়ে গেছে সে কারণে এটা হয়তো বা রাজনৈতিকভাবে আসবে না, সে কারণে এটা আদালতের ফাইনাল অবস্থায় রয়েছে, তো অলরেডি শুনানি চলছে। না, ডেট হচ্ছে এবং এখানে আমাদের কতগুলো অসুবিধা হয়। একজন মাননীয় বিচারপতি এক সময় থাকেন না, প্রধান বিচারপতির বাইরে ট্যুর পরে, এই সমস্ত কারণে আবার যে দিনে ফিক্স থাকে সেই দিন একটা ঘটনা ঘটে যায়, অথবা কোনো আইনজীবী মারা যায়, প্রক্রিয়াগতভাবে ডিলে হচ্ছে। আমি মনে করছি এটা হয়তো স্বল্প সময়ে নিষ্পত্তি হয়ে যাবে। আমরা ফিরছি ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এজাজ ভাই, যে প্রশ্নটির আগে ছিল সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের জন্য যে বিচার কার্য চলছে এবং ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘেরও প্রতিবেদন দিয়ে দিয়েছে, একদম পাতায় পাতায় একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে সেখানে এসছে। সো সেই তদন্ত প্রতিবেদন প্রায় শেষ, অনেকের ব্যাপারে বলছে প্রসিকিউশন। এটির যেহেতু এখানে ন্যায় বিচারের বিষয় আছে, আপনি আইনজীবী, সুতরাং এক দিক থেকে দেখলে এটি সাথে আবেগ জড়িত, এই বিচারের সাথে ন্যায় বিচার পাওয়া নিয়ে জড়িত, কিন্তু যারা অপরাধীর জায়গায় থাকে কিংবা অভিযুক্তের জায়গায় তাদেরও ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়ই অধিকার আছে। এখানে ন্যায় বিচার নিশ্চিত কতটুকু হবে? কারণ এই বিচারালয় তো ন্যায় বিচার নিশ্চিত করতে গত সরকারের আমলে পারেনি, আমরা শুনছিলাম আপনাদের কাছ থেকে। একদম সঠিক বলেছেন, পারেনি। কেন পারেনি সেটাও আমাদের কাছে দৃশ্যমান ছিল, সেটা আমরা স্বচক্ষে দেখেছি, উপলব্ধি করেছি, বুঝেছি। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদেরকে বলছিল যে এখানে ন্যায় বিচার হচ্ছে না, সেই কারণে বলেছি যে হয়নি। আপনার ন্যায় বিচারের ক্ষেত্রে প্রত্যেকটা একটা প্রসেস আছে, যেরকম সুখরঞ্জন বালির কথা বললাম, ওইটা নিয়ে কি হয়েছে, কিছু হয়েছে, কিছু হয়নি। তো
এখন যেরকম ধরেন এই যে আপনি বললেন ইউএন রিপোর্টের কথাটা বললেন, এটা দিয়ে কি বিচার হয়ে যাবে বাংলাদেশে? না, বাংলাদেশে তো একটা প্রসিজিওর আছে, আপনার কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, তদন্ত হবে, তদন্তে যেসব প্রমাণ আসবে সেগুলা অ্যাডমিজিবল এভিডেন্স হিসেবে গণ্য হতে হবে, সেগুলোর উপরে বিচার হবে, শুনানি হবে, এক্সামিনেশন হবে, ক্রস এক্সামিনেশন হবে। একদিন দুই দিনের ব্যাপার না, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সময় লাগবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন অতীতের সঙ্গে যদি তুলনা করি, অবশ্যই অতীতের চেয়ে ভালো বিচার হবে। আর আমার ব্যক্তিগত বিশ্বাসের থেকে আমি বলছি যে ন্যায় বিচার হবে, হতে হবে। না হলে যদি এই 5ই আগস্টের পরে যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারি, এই 17 বছরের যত শহীদদের রক্ত, 5ই আগস্ট এবং এই ছাত্র জনতাদের রক্ত, এদের সবার সঙ্গে বেইমানি করা হবে এবং দেশটার সঙ্গেও বেইমানি করা হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও বেইমানি করা হবে। সো আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। সেই সুশাসন প্রতিষ্ঠার জায়গায় এই জুলাই অভ্যুত্থানে ন্যায় বিচারটা নিশ্চিত হওয়াটা কতটা জরুরি মনে করছেন? এবং এর সাথে একটু যোগ করি, তা হচ্ছে যে আজকে জেলা প্রশাসকদের সম্মেলনে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের যেসব নেতা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন, এমন মন্তব্য করেছেন। অপরাধীদের, গণহত্যায় অভিযুক্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত হওয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন। দুটো বিষয়। প্রথমে আপনি জানি কি বললেন যে আপনার যারা এই ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিলেন না কিন্তু আওয়ামী লীগের এই ইয়ের কথার আগে আপনি যে ন্যায় বিচারের ট্রাইব্যুনালের ব্যাপারে আপনি যেটা বললেন, কি জানি বললেন আপনি? আমি বলেছিলাম যে ট্রাইব্যুনাল, তারা বলছে তদন্ত প্রায় কয়েকজনের তদন্ত সুশাসনের শেষ। ব্যাপারটা আপনি যেটা বললেন যে হ্যাঁ, মানে সেটা হচ্ছে যে সুশাসন আমাদেরকে এটা দৃঢ়ভাবে এটা দাঁড় করাতেই হবে। আর আওয়ামী লীগ পলিটিক্যাল যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। জি। আর আপনি যে বলছেন 5ই আগস্ট, এই জায়গাটায় আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, তবে একমত হতে পারছি না। 2008-এর পর থেকেই কিন্তু এই ফ্যাসিজমের উত্থান এবং 2008-এর পর থেকেই কিন্তু আন্দোলন শুরু এবং বিএনপির আন্দোলনকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে নেওয়ার জন্য বিভিন্ন দোষারোপ করা হয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই ছিল। এখন আপনি যদি শুধুই 5ই আগস্টের দিকে কনসেন্ট্রেট করেন তাহলে অন্যান্য রাজনৈতিক কর্মীদের প্রতি আপনি অন্যায় করা হবে, ন্যায় হবে না। সো এই সবার বিচার হতে হবে, এই সবার সঙ্গে যত অন্যায় হয়েছে এই সবার বিচার হতে হবে, শুধু 5ই আগস্ট না। 5ই আগস্টটা হচ্ছে দি কনক্লুশন, দ্য এন্ড রেজাল্ট, কিউমুলেটিভ এফেক্ট অফ লাস্ট 17 ইয়ার্স। এখানে এসে একটা বড় একটা ঢেউ এসছে যেটা সরকার সামাল দিতে, হাসিনা সরকার সামাল দিতে পারেনি। কিন্তু এর মধ্যেও গুম, খুন, হত্যা, এগুলোর বিচার হতে হবে না? অবশ্যই হতে হবে। তার একই সাথে যে কথাটা বললেন, কি বলছেন, নাহিদ বলছেন, না আসিফ যে কথাটা বলছেন যে আওয়ামী লীগের যারা এটার সঙ্গে সম্পৃক্ত না, এখন আসলে মানে কি বলবো, সম্পৃক্ত না কারা এটা তো খুঁজে বের করা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব মুশকিল হয়ে দাঁড়াবে যে সম্পৃক্ত কারা না। তবে আমি এতটুকু বলতে চাই, যারা সম্পৃক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে। কারণ আপনি ইতিহাস দেখেন, নাৎজি পার্টি তো এখনো দাঁড়াতে পারে নাই, মুসোলিনি তো দল যারা করে এখনো দাঁড়াতে পারে না, জার্মানি এখনো কেউ বলতে পারে না আমি হিটলারের সাপোর্ট করি। ফ্যাসিবাদের কোথাও কারো কোনো উত্থান, যারাই সাপোর্ট করেছে সেটার খুব করুণ দশা হয়েছে। তো আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি প্র্যাকটিস করি। এখানে আমরা বিএনপির পক্ষ থেকে এতটুকু বলতে পারি, আমরা কোনো দলকে ব্যান করার পক্ষপাতী না। তবে জনগণ যদি ছেড়ে দেয় কোনো দলকে, সে জাসদ হয়ে যাবে। জাসদ তো একসময় বড় দল ছিল,
ল্যাপ হয়ে যাবে, জাসদ হয়ে যাবে। তো আওয়ামী লীগের যদি সেরকম জনগণ প্রত্যাখ্যান করে, তো আওয়ামী লীগও জাসদ হয়ে যাবে। কিন্তু ব্যান করার পক্ষপাতী আমরা না, কিন্তু যারা দোষ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। যারা হুকুম দিয়েছে তাদের বিচার অবশ্যই হতে হবে। যারা হুকুমের তামিল করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। এবং যারা এই অ্যাডমিনিস্ট্রেশনে বসে থেকে দলীয় দালালি করেছে এবং বিদেশিদের দালালি করেছে, তাদের বিচার তো হতেই হবে, কোনো উপায়ই নাই, হতেই হবে। জি, আপনার কাছে ফিরবো। দেশের মানুষও হয়তো সেটি চায়, কিন্তু দেশের মানুষের মনে শঙ্কাও আছে যে এই হতেই হবে। যারা যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ হয়তো মঞ্চে বলে থাকেন, তারা আবার নিজেদের সুবিধায় সেই ফ্যাসিস্ট দোসরদের কোনোভাবে কোনো রাস্তা করে দেয় কিনা, সুবিধা করে দেয় কিনা, এগুলোর ব্যাপারে কিন্তু দেশের মানুষের অভিযোগ। শুনেন, ভালো মন্দ সব জায়গায় আছে, চিনি আছে, লবণও আছে, দুটারই প্রয়োজন আছে। সময় খাতিরে যদি ওইরকম যদি কাউকে বের করা যায় যে সেও দোসরের দোসর, তারও বিচার করা হবে, সিস্টেমে আনা হবে, খালি মুখে বললে হবে না। কিন্তু এখানে একটা কথা ইজিজ ভাই যেটা বলছিলেন, এই বিচার নিয়ে, ট্রাইব্যুনাল নিয়ে, ন্যায় বিচার আমরা কতটুকু করতে পারবো। আপনি দেখেন, ট্রাইব্যুনালটা যখন গঠন হয়েছিল বা বিচার প্রক্রিয়া যখন চলছিল, তখন ধাপে ধাপে এই যারা ক্ষতিগ্রস্ত ছিল, যারা এফেক্টেড ছিল, তারা কিন্তু অবজেকশন দিয়েছে এবং সেই আলোকে একের পর এক আইনগুলো কিন্তু পর্যায়ক্রমে তৎকালীন সরকারই কিন্তু সংশোধন করে করে এমন জায়গায় নিয়ে গিয়ে তারা বলছেন যে আমরা একটা স্বচ্ছ ট্রাইব্যুনাল এবং স্বচ্ছ আইন করেছি। তো এখন এই আইনের অধীনে যদি এখন বিচার হয়, ওই বিচারে যারা এখন বিচার প্রার্থী হবে তারা কিন্তু অস্বচ্ছতার কোনো প্রশ্ন তুলতে পারবে না, কারণ যেহেতু আগেই তারা এটা স্যাটিসফাইড করে দিয়েছে, আইনটা তাদের, ট্রাইব্যুনাল তাদের, এভরিথিং প্রক্রিয়াটা তাদের। ঘটনাটা হয়েছে কি, আওয়ামী লীগ যখন ছিল তখন বলেছে যে হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন হওয়া যাবে না। এখন কিন্তু আবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। আওয়ামী লীগের হিসাবটা একটু অন্যরকম আর কি। যখন ওরা পিওর পলিটিশিয়ান, ওদের যখন যেটা প্রয়োজন, যে পাতে পড়বে সেই পাতের আকার ধারণ করে নিয়ে তারা রাজনীতি করে। মিস্টার এজাজ, আপনার কাছে ফিরবো। সাইফুর রহমান ভাই, আপনার কাছে আবারও আসি। সেটি হচ্ছে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত, এটিও আসিফ মাহমুদের বক্তব্য। একই বক্তব্য জামাত ইসলামীও মনে করে। কিন্তু এর সাথে আজকে ঠিক আসিফ মাহমুদ এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে যুক্ত ছিলেন না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন, এরকম একটা কথা বলেছেন। একই সাথে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত নাগরিক কমিটি নতুন দল করবে কথা শোনা যাচ্ছে। নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এই সপ্তাহে, এরকমও আমরা যতটা জানি। কাছাকাছি বলি, আজকে তথ্য সচিব তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, তরুণরাই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটিয়েছে, কোনো দল নয়, ব্যুরো লিডারশিপ পারে নাই, দল এটি করে নাই। এর সাথে এই যে যোগসূত্র দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়গুলোর? আমি মনে করি এই সমস্ত বিষয় আলোচনা করার এখনো সময়ও আসে নাই। এদেশের জনগণ এখনো লড়াইয়ের মধ্যে আছে, স্বৈরাচার এখনো মুক্ত হয় নাই, এখনো ফেসিজম বিদায় হয় নাই, প্রতিনিয়ত নতুন নতুন ফেসিজম তৈরি হচ্ছে। তো এখন সংগ্রাম, লড়াই করি, গোটা বাংলাদেশটাকে আরও পিউরিফাই করতে হবে। বাংলাদেশে যদি আপনি 5ই আগস্ট ধরেন, তাহলে একটা বাছাই হয়েছে, ও বাছাইতে কিছু চিহ্নিত অপশক্তির বিদায় হয়েছে। কিন্তু এখন যে শক্তিগুলো দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে, দেশের শান্তির বিরুদ্ধে, তারপরে রাজনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে, জীবনযাত্রার বিরুদ্ধে যে অবস্থান নিয়ে ভূমিকা রাখছে, তো এরা তো ফ্যাসিজমের ফাট। সুতরাং এগুলোর ভিতরে এট এ টাইম এগুলোতে সংস্কার করাটা খুবই জরুরি। আর তরুণরা এটাকে কমন বক্তব্য, তরুণরা সবসময় ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। এখন আপনি তরুণের সংজ্ঞা দেন, আমরা বিদেশে আপনি যখন যান তখন 85 ইয়ার্স ইয়ং বলতেছে, তারা তো ওল্ড ম্যান বলতেছে না। সুতরাং বাংলাদেশে আমি মনে করি কোনো বৃদ্ধ নাই যে সাউন্ড সে ভূমিকা রাখতে পারে, সে হলো যে আসলেই তরুণ। সেই তরুণরাই কিন্তু বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। তো সংস্কার, তারপরে নির্বাচন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই ধরনের কথা আছে, যে স্থানীয় নির্বাচনটা আগে হলে কি লাভ এবং এই সংসদ নির্বাচন আগে হলে কি লাভ। এখন দেখা যাচ্ছে যে একটা সংসদ ভেঙে দেওয়া হলো, স্থানীয় সরকারও ভেঙে দেওয়া হলো, তাহলে এখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন সত্যিকার অর্থে দেশে কোথাও কাজ করছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচনগুলো আগে করে লিডারশিপগুলো এস্টাবলিশ করে ফেলা যায়, তো তারাই তো জাতীয় নির্বাচনের পার্ট হবে, ভূমিকা রাখতে পারবে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে। এই যুক্তি যদি আপনি বিবেচনায় নেন, তাহলে বলবেন যে না, আগে লোকাল ইলেকশনগুলো বেটার। জি, আমি আপনার কাছে ফিরবো। আমি খুব ছোট্ট করে এই যে
কোনো দল নয়, বুড়ো লিডারশিপ পারে নাই, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে। এই এই ব্যাপারে ব্যারিস্টার এজাজ আপনার একটু কমেন্ট শুনতে চাই খুব ছোট্ট করে। আসলে আমি নিজেকে কি বলবো, তরুণ মধ্যবয়স্ক বলি। এই ধরনের মন্তব্য তরুণদের থেকেই আশা করা যায়। যাদের এখনো প্রাপ্তবয়স্ক হয়েছে বা ম্যাচুরিটির দিকে যাচ্ছে বা এখনো সম্পূর্ণ রাজনৈতিক ম্যাচুরিটি আসেনি, তাদের কাছ থেকে এরকম মন্তব্য আশা করি, আসা সম্ভব, এবং আমরা কিছু মনে করি না। কারণ তাদের আগেও যারা দেশ চালিয়েছে তারাও তাদেরই মুরব্বী ছিল। সো এরশাদের পতন ঘটেছে, 96-তে আন্দোলন হয়েছে, 2008-এ আন্দোলন হয়েছে, এবার 24-এ আন্দোলন হলো। তো ওটা তাদের কথা, তাদের জায়গাতেই থাকুক, এটা নিয়ে আমি বেশি ইম্পর্টেন্সও দিতে চাই না। তারা বলবে, বাচ্চারা বলবে, বাবা মা শাসন করবে, দাদা দাদি আদর করে আবার বোঝাবে, কিন্তু রাজনীতির জায়গাটা একটু ভিন্ন রকম। তো রাজনীতিতে আমি একটা জিনিস শিখেছি, আমার পদ পদবি নিয়ে আমার রাজনীতি প্রায় আজকে 17-18 বছর ধরে, আরও আগে সক্রিয় ছিলাম, কারণ পদ পদবি নিয়ে পার্টি পলিটিক্স এবং ব্যুরোক্রেসি সব কিছু 17-18 বছর। আমি একটা জিনিস শিখেছি, যে রাজনীতিতে মুরব্বীদের সঙ্গে কোনো সময় বেয়াদবি করা যায় না। জি, আমি কোনো সময়। আরেকটা কথা বলিনি, যেটা সাইফুর ভাই বললেন আর কি, উনি একটু কথায় কথায় বলে ফেলছেন, এই জায়গাটা আমার একটু দ্বিমত পোষণ করতে হয়। আমরা বিএনপির লোকাল নির্বাচনের পক্ষপাতী না, আগে জাতীয় নির্বাচন হতে হবে। দুদিনব্যাপী কর্মসূচি ছিল জাগো বাহে, এই প্রতিবাদ্য নিয়ে তিস্তা বাঁচাও, সেখানটায় আজকে শেষ দিন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বিএনপি এই কর্মসূচি নিয়ে কেন থ্রো করলো, কি অর্জন করতে চায় এর মাধ্যমে বিএনপি, এই শুনিয়েই কেন বা হঠাৎ করে মাঠে নামলো? অতীতে হয়েছিল কিন্তু ফারাক্কা নিয়ে। জি, আমরা মানে পানির ইয়েটা যদি ধরি, ইন্টারন্যাশনাল ল অফ ওয়াটারটা যদি ধরি, যে আমরা লোয়ার রিপেরিয়ান কান্ট্রি, ইন্ডিয়া আপার রিপেরিয়ান কান্ট্রি। তো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপার রিপেরিয়ান কান্ট্রি কোনো সময় লোয়ার রিপেরিয়ান কান্ট্রির পানি আসতে বাধা দিতে পারে না। তো আমার এখানে ওনারা, ভারত তাদের মতো করে বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল লজ লঙ্ঘন করে বাদ দিচ্ছে, ব্যারেজ দিচ্ছে, যেখানে আমার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতেও ফারাক্কার নিয়েও আমার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আন্দোলন করেছি। ভাসানী সাহেব তো ফারাক্কার দিকে লং মার্চই করেছে, তো সেরকমই একটা তিস্তার দিকে লং মার্চে যাওয়া। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে, আপনি এই প্রশ্নটা কেন করলেন যে এই ইস্যুটা এখন কেন? ইস্যুটা কখন আসবে? হাসিনা তো করতো না। হাসিনা তো আম পাঠিয়েছে, ইলিশ পাঠিয়েছে, পানি আনে নাই, উল্টা ফেনী নদীর পানি দিয়েছে। আবার বলেও গেছে, যা দিয়েছি সারা জীবনে আর তাদের কিছু পাওয়া লাগবে না, বা এরকম কিছু একটা স্টেটমেন্ট দিয়ে গেছে। কিন্তু আমাদের তো তিস্তার ন্যায্য হিস্সা দরকার আছে। দেখেন, আপনাকে একটা কথা বলি, ইতিহাস যদি দেখি, আপনার কোন দিক দিকে বলবো, তাহলে ওখান থেকেই ধরি যে সনটা খেয়াল নাই, আমাদের তালপট্টি দ্বীপটা দখল করেছিল ভারত যখন জেগে উঠল। তখন আমাদের আর্মির কি ছিল? কাপড়ের পরা জুতা পরতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট। তা তালপট্টির দ্বীপ দখল হওয়ার পরে সেটা প্রতিবাদ জানানো হয়েছে, সেটা আগ্রাসন ঠেকানোর জন্য আমাদের আর্মি চেষ্টাও করেছে। কিন্তু আপনার মনে আছে কি না জানি না, আমি বই পড়ে জেনেছি, বিচিত্রার নিউজ পড়ে জেনেছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছে, প্রত্যেকটা দল প্রতিবাদ করেছে, শুধু আওয়ামী লীগ করে নাই। এটা অন রেকর্ড বিচিত্রাতে আছে, পুরানা বিচিত্রা যদি খুঁজে পান, আমি তারিখটা ভুলে গেছি, আপনি দেখবেন। তো যেই দল রাজনীতিই করে, একটা দেশে মাথা ঠুকে, আর যেই দেশ একটা দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব না করে একটা দেশের রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের সঙ্গে আসলে আমাদের নেগোসিয়েশন বা ডিপ্লোমেসির জায়গাটা আসলে থাকে না। তখন এই লং মার্চ,
আদায় করার নিয়ে জায়গাটাই থাকে। এখন ওনারা যদি দাদাগিরি করতে চায়, ওনাদের শক্তি থাকলে দাদাগিরি করবে, আমাদের শক্তি থাকলে আমরা নিজেদেরকে বাঁচাবো অথবা পাল্টা যাব। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, ডিপ্লোম্যাটিক জোনে এগুলা ভারতের দ্বারা করা এটা আসলে শোভনীয় না। এটা পৃথিবী তাদেরকে ভালো চোখে দেখেন না, তাদের আশেপাশের অন্যান্য বন্ধু বান্ধবদের দেখেন না, আচ্ছা, বার্মাকে দেখেন না, মায়ানমারকে দেখেন, আপনি নেপালকে দেখেন, ভুটানকে দেখেন, শ্রীলঙ্কাকে দেখেন, ওদের যেই অবস্থাই হোক, কিন্তু কেউ তো তাদের যে খুব ভালো বন্ধু এক বাংলাদেশও না একমাত্র, প্রায়ত প্রাক্তন প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী যিনি জোর জবরদস্তি করেছিলেন, শেখ হাসিনা ছাড়া তো আর কেউ নাই। এখন ন্যায্য হিস্সা আমাদের লাগবে, আমাদের অনেক হিস্সাই লাগবে। আমরাই শুধু করিডোর দিয়ে যাব, আমাদেরকে কিছু দিবে না? আমরা যে আমাদের এই রোড ট্যারিফ যত দেই, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইয়েতে দেই, যাই দেই, কম্পেয়ার করে দেখেন তো তারা যে মাল সামানা আনে তারা কত টাকা ট্যারিফ দেয়। আমরা জনগণরা রাস্তা চড়তে গেলে যদি 10 টাকা দিই, তারা হয়তো 1 টাকা দেয়। কথার কথা বললাম, সেটা হিসাবটা আমার কাছে জানা নেই। সেটা কেন হবে? তো সেটা কি আমার সার্বভৌমত্বের খর্ব হয় নাই? নদী দিয়ে নাকি তারা চলে যাচ্ছে, একটা ম্যাপ বের হয়েছিল। ভিসার দরকার নাই রে ভাই, চেকপোস্টের দরকার নাই রে ভাই, এটা কি ওদের দেশ? আমার আলাদা সার্বভৌমত্ব আছে না? সো আমার সার্বভৌমত্ব আমাকে রক্ষা করতেই হবে। এই জন্যেই আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি বিএনপি করি, এবং আমি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ডিপ্লোম্যাটিক ভিশনটা ছিল, আমি সেটাতে একদম বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং আমার প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, সম্মানজনক সম্পর্ক থাকতে হবে, এবং সারা পৃথিবীর সঙ্গে একটা কোঅপারেশনাল রিলেশনশিপ থাকতে হবে। অনেক ধন্যবাদ। এখন আমি কারো মাথায় টেকবো না, কারো মাথা আমার কাছে টাকাও লাগবে না। মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল রেসপেক্ট। ইফ ইউ ক্যান রেসপেক্ট মি, আই উইল প্রোটেক্ট মাই রেসপেক্ট। এবং সেটার জন্য যদি বলা হয় যে না, আমি অমুক দেশের পক্ষের দালাল, অমুক দেশের পক্ষের দালাল, নো, আই এম বাংলাদেশি, আই উইল অলওয়েজ লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ। সাইবুর রহমান ভাই, আপনার কাছে একই ইস্যুতে ফিরি। তা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে চেয়েছে বিএনপি, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়। এই বাস্তবায়নটা বিএনপি সুনির্দিষ্ট দুটি জায়গায়, এটি নিশ্চয়ই তাদের এই কর্মসূচিকে আপনারা সাধুবাদ জানাবেন নাকি, এবং আপনাদের অবস্থানটা জানতে চাই। ধন্যবাদ। আমি আপনাকে বলছি যে খুব ছোট্ট করে বলতে হবে, হাতে আমাদের সময়। বাংলাদেশের রাজনীতিতে যে অমীমাংসিত ইস্যুগুলো, তার ভিতরে কিন্তু তিস্তা, পারাক্ষা, এগুলো সব সরকারের আমলেই এই রাজনৈতিক দলগুলো কিন্তু মুভমেন্ট করেছে। এটা কিন্তু নতুন কিছু না। এবং জামায়াত ইসলামী এই আন্দোলন করার কারণেই মূলত তাদের রোষানলে পড়েছিল এবং তাদের নেতাগুলোকে জীবন দিতে হয়েছে। এইটা বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আমরা বিভিন্ন বক্তব্য রিপোর্টে পেয়েছি। তো এই ক্ষেত্রে যেটা বললাম যে শুধুমাত্র লং মার্চ বা মিছিল মিটিংয়ের মাধ্যমে হিস্সা আদায় হবে না। হিস্সা আদায় করতে হলে কী করতে হবে? এক্ষেত্রে ভূ রাজনীতিবিদ, বিশেষ করে ডক্টর আব্দুর রব স্যার এই বিষয়ে, উনি ভূ রাজনীতিবিদ এবং বাংলাদেশ, ইন্ডিয়ার এই সমস্ত বিষয়ে বহু আগে কিন্তু একটা বই লিখেছেন এবং উনি সাজেস্ট করেছেন। তো এখন বিশেষজ্ঞদের যেটা মত হলো সেটা হলো আমাদের সরকারটাকে আগে শক্তিশালী করি, তিস্তার কাউন্টারে একটা বড় প্ল্যান আমাদেরকে তৈরি করতে হবে। যত ফানি এখানে ছাড়ুক না কেন, যদি আমরা সেরকম পরিস্থিতি এভাবে তৈরি করি বা বিকল্প বাঁধ তৈরি করি এবং ফানি যদি আমরা নিষ্কাশনের ব্যবস্থা করি, সেই ফানিগুলোকে দিয়ে যদি আমরা বিদ্যুৎ বা আদার্স খাতে ইউজ করি, এরকম একটা পরিকল্পনা নেওয়ার সাথে সাথে তিস্তার হিসাব কিন্তু আদায় হয়ে যাবে। এই জন্য মিছিল মিটিংয়ের চাইতেও রাষ্ট্রীয়ভাবে আমি বলবো আমাদের রাষ্ট্রপ্রধান এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে এখন সরকার আছে, তারা চাইলে বিশ্বকে অ্যাকোমোডেশন করে এরকম একটা প্ল্যানে যদি দুইটি চায়না অথবা জাপানকে সংযুক্ত করে একটা প্ল্যান তৈরি করি, শুধুমাত্র ছেড়ে দেন, তাহলে দেখবেন যে অন্তত 3 মাসের ব্যবধানে যে বলবো আসেন হিসাব নিকাশ করেন, এত কিউসেক দিব, এইভাবে দিব, এইভাবে দিব না। মানে রাজনৈতিক সরকারের পক্ষে এটা সম্ভব না মনে করছেন? অবশ্যই সম্ভব, এবং এই সরকারই এটা নেওয়ার মতো ক্ষমতা রাখে, যেহেতু এটা নির্বাচিত সরকার না হলেও সারা দেশের মানুষের সমর্থিত এই সরকার, সর্বজনসমর্থিত সরকার, সুতরাং এবং তার ইন্টারন্যাশনাল কানেকশন অনেক বেশি। আমি মনে করি যে এখানে একটা মহাপরিকল্পনা আমাদের হাতে নেওয়া উচিত তিস্তার এগেইনস্টে। জি, ধন্যবাদ। আমি একদম 30 সেকেন্ডে, তিস্তার পানির ন্যায্য হিস্সা কারো করুণা নয়, দেশের মানুষের অধিকার, তারেক রহমানের বক্তব্য নিশ্চয়ই এর সাথে আমরা একমত। সেই অধিকারটুকু আসলে কি আমরা আদায় করে নিব, না ভারত আমাদেরকে দিবে, নাকি আন্তর্জাতিক কোনো
ফোরাম আছে যে তারা আমাদের দিকে এগিয়ে আসবে, একদমই ছোট্ট করে ভারতকে দিতে হবে, না দিলে আদায় করে নেব, এবং সে আদায় করার প্রক্রিয়া যা যা আছে সেটা আন্তর্জাতিক ফোরামে হোক আর আমাদের দেশের ভিতরে হোক সেটা আমরা করব। এবং অতীতে আমরা দেখেছি ম্যাডাম খালেদা জিয়া এটা ইউএনও তুলেছে এবং এটা নিয়ে ভারত অনেক নাখোশ হয়েছিল, বাট এটা আমাদের কিছু করার নেই। আর আরেকটা কথা বলতে চাই যে জামাতের ব্যাপারে, যে 86-তে দেখেছি, 96-তেও দেখেছি, এই বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বর্তমানে নতুন যেই দেখছি যে জেনজি, এদেরকে আসলে রাজনীতিতে আসতে হলে আমিত্বটার থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে বাঁচার একটা টেন্ডেন্সি থাকতে হবে আর কি। চমৎকার কথা বলছে। আর এই আপিলটা আসলে আমারও, তো জামাত ইসলামী যেহেতু সেই জায়গায় পৌঁছে গেছে, সবাইকে অ্যাকোমোডেশন করে আমার সামনে আগাবে, এটা আমি প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সাইফুর রহমান, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই পানির ন্যায্য হিস্সা, আমরাও চাই আমাদের অধিকারগুলো, এবং সেই অধিকার আদায় আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি কল্যাণমূলক দেশ গড়তে। আল্লাহ হাফেজ।